This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে এমডিএইচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এমডিএইচ স্বামীকে খুন করে প্রেমিককে বিয়ে করার গভীর ষড়যন্ত্র। চলুন এবার সেদিকেই নজর রাখা যাক। সোনামের কথাই বলছি। সে বিয়ে করেছিল এই পরিকল্পনা করে যে সে বিধবা হতে চায়। ভেবে দেখুন একবার। কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী শর্মিষ্ঠা রয়েছে। শর্মিষ্ঠা, ভাবো একবার কেউ এই ইন্টেনশন নিয়ে বিয়ে করছে যে সে নাকি বিধবা হতে চায়। কেন? তার সাইকোলজিটা কি ছিল? যে বিধবা হতে চায় সে। বিধবা হলে তারপরে কি হতে পারে সেই প্লটটা হয়তো সে তৈরি করেছিল। এটার কারণ কি? কোন সাইকোলজি থেকে? তনিষ্ঠা, প্রথম দিন থেকে যখন আমরা এই খবরটা কভার করছি তখন প্রাক্তন পুলিশ কর্তা থেকে শুরু করে প্রত্যেকেই বলেছেন যে সোনামের একটা অপরাধ মানসিকতা রয়েছে, যে কারণে এই আস্তে আস্তে তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। কি উঠে এলো? যে সে বিয়ে করেছিল বিধবা হওয়ার জন্য। আমাদের রাজ্যের বাইরে মধ্যপ্রদেশের কথা যদি একটু ধরা যায়, সেখানে কিন্তু জাত একটা বড় ফ্যাক্টর। সেক্ষেত্রে বিয়ে হওয়ার আগে সেগুলো অনেক ভীষণভাবে মাথায় রাখা হয়। সে কি তার পরিবারের পক্ষ থেকে এটাই প্রেডিক্ট করে নিয়েছিল যদি রাজ কুশওয়া মানে তার প্রেমিকের কথা যদি বিয়ের আগে তার পরিবারের সদস্যদের কাছে বলে তাহলে তারা মানবে না, কিন্তু বিয়ে হওয়ার পর যদি সে বিধবা হয়ে যায় তাহলে সে প্রেমিককে খুব সহজেই বিয়ে করতে পারবে, কিন্তু কোনো রকম পারিবারিক বাধা থাকবে না। এই বিষয়টা কি কোথাও প্ল্যান করেছিল না কোথাও আবার টোপ হিসাবে এটা ব্যবহার করেছিল সে রাজের কাছে? কারণ অনেকেই বলছেন ইতিমধ্যে তদন্তে যা যা বিষয় উঠে এসেছে যে পুরো বিষয়টার মাস্টার মাইন্ডই নাকি ছিল সোনাম। সেই ঠিক করেছিল সুপারি কিলারদের কে কত টাকা পাবে, এবং তারা যখন মাঝপথে গিয়ে বেঁকে বসে যে তারা খুন করবে না, তখন কিভাবে তাদেরকে আবার কনভিন্স করে সোনাম, এবং কিভাবে খুন করা হবে রাজাকে তার হাজবেন্ডকে, সেই বিষয়টা কিন্তু পুরোটাই প্ল্যান করেছিল। এবং যদি এই সিরিয়াল কিলাররা খুন না করে বা সুপারি কিলাররা যদি খুন না করে তাহলে সে নাকি নিজেই এই রাজাকে খুন করতে বলে এখনো পর্যন্ত তদন্তে উঠে আসছে। সেক্ষেত্রে তনিষ্ঠা এই কথা বলা যেতে পারে এটা হচ্ছে অপরাধ মানসিকতার পরিচয়, এবং সেই অপরাধ মানসিকতা থেকে সে বিয়ের পরপরই প্ল্যান করে নিয়েছিল যে সে বিধবা হবে। সে বিয়ে করার পর বিধবা হবে, তাহলে পারিবারিক কোনো বাধা আটকাবে না রাজ কুশওয়া অর্থাৎ তার প্রাক্তন প্রেমিককে বিয়ে করার জন্য। একদম, অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। অর্থাৎ শর্মিষ্ঠা যে বিষয়টা তুলে ধরছিল, অর্থাৎ অপরাধ মানসিকতা, এই সাইকোলজিটা হয়তো তার কাজ করেছিল, এবং সেজন্যই সে এই প্ল্যানটা বিয়ের আগে করে নিয়েছিল যে তাকে বিধবা হতে হবে। রাজ খুনের তদন্তে আরো এক চাঞ্চল্যকর তথ্য। স্বামীকে খুনের প্ল্যান বি রেডি ছিল সোনামের। সুপারি কিলাররা খুন না করতে পারলে নিজেই খুন করত সোনাম। সেলফি তোলার অজুহাতে খাদে ফেলার পরিকল্পনা করেছিল সোনাম। খুনের পর নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সোনামের। বিশাল কুরুল দিয়ে কোপানোর পর রাজের দেহ খাদে ফেলে সোনামি, যেটা স্বীকার করেছে ধৃতরা, এমনটাই সূত্রে খবর। আপনাদের মনে থাকবে আমরা এই খবর আপনাদের জানিয়েছিলাম, যাদেরকে সুপারি দেওয়া হয়েছিল অর্থাৎ সোনাম যাদেরকে টাকা দিয়েছিল তারা যখন মেঘালয়ের, আমরা খুব জানি যে একটু উঁচু জায়গা, তাদের ওঠার পর কষ্ট হয়েছিল, তারা অরাজি হয়, কিন্তু তারপরে তাদেরকে আরো এক্সট্রা টাকার লোভ দেখায়। কিন্তু প্ল্যান বিও কিন্তু রেডি ছিল। সেই প্ল্যান বিটা কি ছিল আরো একবার আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করি। সুশোভন রয়েছে এই মুহূর্তে। দেখো, প্ল্যান বি এটাই যে যদি প্ল্যান এ ভেস্তে যায় তাহলে সেলফি তোলার অজুহাতে একেবারে একটা উঁচু জায়গায় যাওয়া হবে, আর সেই সময় একেবারে বলা যায় যে সেলফি তুলছি এই অজুহাতকে সামনে রেখে ঠেলে ফেলে দেওয়া হবে। এবং এই প্ল্যানটা শুধু নয়, এই প্ল্যান সাকসেসফুল হওয়ার পর কিন্তু নেপালে চলে যাবে, এমনটাই পরিকল্পনা ছিল। আর বাস্তবে যেটা ঘটেছে যে যাদের সেখানে ভাড়া করা হয়েছিল তারা সেখানে খুন করেছে। করার পর সোহম নিজের স্বামীর দেহ খাদে ফেলে দিয়েছে, এবং ফেলে দেওয়ার পর কিন্তু তার যে পরিকল্পনা, যে পূর্ব পরিকল্পনার কথাগুলো বলছিলাম, সেই পূর্ব পরিকল্পনাগুলো কিন্তু একের পর এক সাজিয়ে গেছে। স্বাভাবিকভাবেই কোনো অপরাধ করতে গেলে সেই অপরাধের পরিকল্পনা থাকে। এই অপরাধ কিন্তু পূর্ব পরিকল্পনা, যেখানে প্ল্যান এ, প্ল্যান বি, এমনকি পালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সার্বিকভাবে দেখতে গেলে কিন্তু একের পর এক সবটাই তার ভাবনা চিন্তা ছিল, মানে একদম প্ল্যান এ বি সি করে সবটাই সে গুছিয়ে রেখেছিল। তুমি নজর রাখো সুশোভন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা চাঞ্চল্য করা, সত্যি কথা বলতে আমরা প্রত্যেকেই কম বেশি অবাক হচ্ছে যে এই ঘটনা শুনে, যে নতুন করে তথ্য সামনে এসেছে যে সোনাম বিয়ে করতে চেয়েছিল বিধবা হওয়ার জন্যে। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। মনোবিদ আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জনবাবু, একটু মানে জানতে চাইবো পরিষ্কার করে, মেঘালয়ের ঘটনা সম্পর্কে আপনি শুনেছেন যে কোন অবস্থায়, কোন মানসিক অবস্থায় দাঁড়িয়ে একজন মেয়ে এইটা ভাবতে পারে যে আমি বিয়ে করছি বিধবা হওয়ার জন্যই? কেন ভাববে এটা?
আমরা দেখেছি যে অপারেশন সিন্দুরে কিভাবে নারী তার সতীত্ব রক্ষার জন্য আমাদের দেশবাসী গর্জে উঠেছিল। কিন্তু এক্ষেত্রে আপনি দেখুন যে বৈধব্যের সাজের জন্য শাখা সিঁদুর নিয়ে এওস্ত্রী সেই যে আমাদের বৈধব্য বেশকে কেন সে চেয়ে নেবে? প্রত্যেকেই তো চায় যে তার স্বামীকে নিয়ে মাথায় সিঁদুর অক্ষত রেখে সেটা নিয়েই সারা জীবন বাঁচতে। আমরা যদি দেখি কার্ড সিনেমাতে তাহলে দেখবো যে ঋষি কাপুরের ক্ষেত্রেও এই ঘটনা ঘটেছিল, যেখানে সিম্মি গারেওয়াল চরিত্র অভিনয় করেছিলেন, স্বামীকে খুন করেছিলেন। রোমান এম্পারার ক্লডিসিও, তাকেও কিন্তু খুন হতে হয়েছিল। এবং যখন স্ত্রীর হাতে স্বামী খুন হন সেটাকে আমরা বলি ম্যারিটিসাইড। সাধারণত যত সংখ্যক এই স্বামী স্ত্রীর মধ্যে যুগলের মধ্যে খুন ঘটনাটি ঘটে তার মধ্যে 30% হচ্ছে ম্যারিটিসাইড, অর্থাৎ স্ত্রী স্বামীকে খুন করেন। এতটুকু অনুতাপ নেই ভাবলেশীন হিসেবে আমরা যদি দেখি 11ই মে বিয়ে এবং তারপরে 21শে মেতে চলে গেল শৈলশহর মেঘালয়ের শিলংয়ে, এবং সেখানে আবার 2রা জুন যখন তার বডিটি উদ্ধার হলো তখন আমরা রাজার এই বডি থেকে জানতে পারলাম যে এত বড় ঘটনা ঘটেছে। এবং 5 জনকে নিয়ে যেইভাবে 42টা সিসিটিভির ফুটেজ সত্ত্বেও আমরা দেখেছি যে কিভাবে একজন মহিলা শুধুমাত্র তার প্রেমিকের কাছে যাওয়ার জন্য নিজে সিঁদুরটা মুছে দিতেও পিছে হন না। তার থেকে গভীর মনস্তাত্ত্বিক সমস্যা যেমন অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, ক্লাস্টার বি পার্সোনালিটি ডিসঅর্ডার, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, এই তত্ত্বগুলো উঠে আসে। অনেক ধন্যবাদ আপনাকে। হানিমুনে হানি ট্র্যাপ, একদম ট্র্যাপ এই শব্দটা যথার্থ, তার কারণ পুরোটাই একটা ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের মধ্যে অপরাধ কিভাবে হবে, বিকল্প কি উপায় থাকবে সেটা যেমন বাছা হয়েছে, তারপর সেখান থেকে কিভাবে পালিয়ে বাঁচা যায় সেই উপায়টাও একেবারে ছকে নেওয়া হয়েছে। এই সোনামের গতিবিধি কোথায় কিভাবে পাওয়া যাচ্ছে, তদন্তকারীরা কি বলছেন তা নিয়ে আপনাদের জানাবো। কারণ মেঘালয়ে এই হত্যাকাণ্ড ঘটার পর তাকে যখন পাওয়া গেল সোনামকে, সেটা উত্তরপ্রদেশের গাজীপুরে। এই সরাসরি কি সে চলে এসেছিল নাকি ঘুরে কোনোভাবে গাজীপুরে এসেছিল, পুরো বিষয়টা তদন্তকারীরা কি বলছেন আমরা জানবো। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি আছেন আমাদের সঙ্গে। সিজার, কি ছিল সোনামের গতিবিধি এই হত্যাকাণ্ডের পর, আর এটাও কি প্ল্যানেরই অংশ ছিল? একদমই এটা পূর্ব পরিকল্পিত ছিল। 23 তারিখের পর 23 তারিখে শিলং থেকে রওনা হয়ে শিলিগুড়ি হয়ে 25 তারিখে সোনাম কিন্তু ইন্দোরে পৌঁছায় এবং ইন্দোরে পৌঁছে সে রাজ কুশওয়ার সঙ্গে দেখা করে এবং রাজ কুশওয়ার সঙ্গে দেখা করে পূর্ব পরিকল্পনা মতেই কিন্তু তার একটা ঘর ভাড়া করে সেখানে থাকা শুরু করে। কিন্তু যে মুহূর্তে গোটা ঘটনাটা প্রকাশ্যে আসে এবং ধরপাকড় শুরু হয়, তারপরই বারাণসী হয়েছে গাজীপুরে পালায়। অর্থাৎ গোটা ব্যাপারটাই যে পূর্ব পরিকল্পিত, সেটা কিন্তু সোনামের পালানোর যেভাবে পালিয়েছে এবং যে প্ল্যান বির কথা বলা হচ্ছে, সেখানে যদি কোনো অন্য পরিকল্পনা মানে অন্য ঘটনা ঘটতো অনভিপ্রেত, মানে যেটা তার পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা মাফিক যদি ঘটনা না হতো, তাহলেও কিন্তু দরকার হলে শিলিগুড়ি থেকে নেপাল হয়ে পালানোর পরিকল্পনা ছিল। অর্থাৎ একাধিক পরিকল্পনা আগে থেকেই ছকে রাখা ছিল এবং সেই জায়গা থেকে এটা বলাই যায় একদম ঠান্ডা মাথায় কোল্ড ব্লাডেড মার্ডার যেটাকে বলা হয়, সেটাই এইখানে হয়েছে। ধন্যবাদ সিজার। অন্যদিকে যে আত্মসমর্পণের যে প্ল্যানটা, সেটাও কিন্তু প্ল্যানের মধ্যেই। গাজীপুরে আত্মসমর্পণের পরিকল্পনা এটাও সোনামেরই করা। পুলিশের কাছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি করেছে কেস সোনামের প্রেমিক বলে যাকে জানা যাচ্ছে রাজ কুশওয়া। রাজাকে খুনের পর আত্মসমর্পণের পরিকল্পনা সোনাম করে। মেঘালয় লুটপাটের পর স্বামীকে দুষ্কৃতীরা খুন করেছে এমন একটা বিষয়ে তিনি তৈরি করার চেষ্টা করতেন। অপহরণের পর গাজীপুরে দুষ্কৃতীরা ছেড়ে দেয় এমন একটা ন্যারেটিভ সাজাতেন। ধাবা মালিক এবং পুলিশকে এই গল্পই সোনাম বলেছে। ভাইকে ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণের এটা গোটাটাই প্ল্যানের অংশ এবং এই প্ল্যানটা করে সোনাম এবং রাজ। সুপ্রিয় আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছে। সুপ্রিয়, গোটা বিষয়টাই তারা প্ল্যান করে করে। শুধু তাই নয়, আমরা সেই ফুটেজও দেখেছি যে তার প্রেমিক বলে যাকে বলা হচ্ছে রাজ কুশওয়া, তার বাবাকে, রাজার বাবাকে কিভাবে ধরে নিয়ে যাচ্ছে। তার মানে তারা তার আগে একটা রেকি করে গোটা বিষয়টা সাজিয়েছিল। পুলিশ সূত্রে আর কি জানা যাচ্ছে তাদের এই প্ল্যান সম্বন্ধে? শুভজিৎ, দেখো, এই তদন্তের অগ্রগতি যত হচ্ছে ততই কিন্তু নতুন নতুন তথ্য বা চাঞ্চল্যকর সমস্ত তথ্য সামনে উঠে আসছে এবং সেক্ষেত্রে এই গোটা ঘটনাটা যে একটা পরিকল্পিত এবং ঠান্ডা মাথায় সেই পরিকল্পনা করা হয়েছিল। এবং শুধু তাই নয়, খুনের পর কিভাবে দেহ লোপাট করা হবে এবং তারপর কিভাবে সোনাম সে গা ঢাকা দেবে এবং কোথায় কোথায় তারা যাবে, সমস্তটাই কিন্তু আগে থেকে ছকে রাখা হয়েছিল। এমনকি ইতিমধ্যেই তদন্তকারীদের তরফ থেকে সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি বা জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা এই সোনামের যে প্রাক্তন প্রেমিক রাজ কুশওয়া তাকে জিজ্ঞাসাবাদ করে
জানতে পেরেছে গাজীপুরে যখন তারা আত্মসমর্পণ করে সেই পরিকল্পনাও কিন্তু সোনামেরই। তার কারণ তারা যখন বুঝতে পারলো যে ইতিমধ্যেই পুলিশি ধরপাকড় হয়েছে, তারা ইন্দোর থেকে গাড়ি নিয়ে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেয়। উত্তরপ্রদেশে বারাণসী থেকে তারা গাজীপুরে যায় এবং পুলিশ যখন তাদের নাগাল পেয়ে যাবে, যখন তারা বুঝতে পারলো, তখন কিন্তু তারা এই পরিকল্পনাটা তুলে ধরে। অর্থাৎ পুলিশের হাতে তারা ধরা পড়ার পর যে বিষয়টা তুলে ধরবে যে দুষ্কৃতীরা তার স্বামীকে অপহরণ করে এবং লুটপাট চালায় এবং তারপরেই তার স্বামীকে খুন করা হয়েছে। আর এই বিষয়টাই কিন্তু ইতিমধ্যেই রাজ কুশওয়া অর্থাৎ সোনামের যে প্রাক্তন প্রেমিক, যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করে যেমন জানতে পেরেছে, তার পাশাপাশি আরও যেটা জানতে পেরেছে নিজের ভাইকেও কিন্তু ঠিক এই একই কথা জানিয়েছিল। অর্থাৎ কোথাও গিয়ে এই যে খুনের ঘটনা বা এই ঘটনার সঙ্গে বুঝতে পেরেছি, অর্থাৎ এই ঘটনায় আরো একটা দিক সামনে আসলো। দেখতে পাওয়া গেল যে আগে আমরা জানতাম আত্মসমর্পণ বলে একটা বিষয়, এক্ষেত্রে এই আত্মসমর্পণটাও তাদের প্ল্যানের অংশ ছিল বলে এখনো পর্যন্ত এই তথ্য সামনে আসছে। ধন্যবাদ সুপ্রিয়। কড়া নিরাপত্তায় সোনামকে শিলং আদালতে পেশ পুলিশের। রাজা খুনে ধৃত রাজ সহ 4 জনকে তোলা হবে আদালতে। 5 জনকে হেফাজতে নিতে চায় পুলিশ। ধৃতদের নিয়ে রাজা হত্যার পুনর্নির্মাণ করতে পারে পুলিশ। ধৃতদের প্রত্যেককে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা। चारों आरोपियों को इंदौर से गिरफ्तार करने के बाद मेघालय पुलिस यहां आप देखेंगे शिलोंग लेकर के आई है। बाकायदा पुलिस का काफिला कड़ी सुरक्षा में आरोपी जो सुपारी किलर थे उसमें राज, आनंद, विशाल और आकाश, इनको लेकर के पहुंची है। बाकायदा कमांडो मौजूद है गाड़ियों के अंदर। पूरा लंबा चौड़ा गाड़ियों का ये काफिला है जिसमें लेकर के आप आ रहे हैं ये चारों आरोपी। इसके अंदर ये बंद है, ये देखिए एक आरोपी इसके अंदर मौजूद है, इसमें एक आरोपी है और बाकी दूसरा आरोपी आपको नजर आ रहा है। इसको पुलिस ने अपने कब्जे में लिया हुआ है और बाकी के इसमें आपको एक आरोपी नजर आ रहा है। ये 4 आरोपियों को लेकर के जो 2 आरोपी, इसके अंदर एक आरोपी नजर आ रहा है। तो ये बाकायदा चारों आरोपियों को लेकर के पुलिस पहुंची हुई है। ये देख सकते हैं आप, पुलिस की कस्टडी में ये आरोपी इस वक्त मौजूद हैं। आकाश, विशाल, आनंद और राज, इन चारों को, रोहित यहाँ पे दिखाइए, इन चारों को लेकर के यहाँ पर पुलिस पहुंची है। ये देखिए बाकायदा काला कपड़े से मुंह को ढका हुआ है आरोपियों ने और आरोपियों के पुलिस कड़ी सुरक्षा में लेकर सदर थाने शिलोंग पहुंची है। इन चारों को मध्य प्रदेश से फिलहाल गिरफ्तार किया गया है और इन चारों को कड़ी सुरक्षा में लेकर के आई है। अब थोड़ी देर में इनको कोर्ट में पेश किया जाएगा, वहां से रिमांड ली जाएगी और फिर सीन को रिक्रिएट किया जाएगा। अरेस्टिंग ही तब होती है जब कोई ना कोई स्ट्रॉन्ग एविडेंस होते हैं, तो इस आधार पर अरेस्टिंग की गई। फिर उसके बाद माननीय न्यायालय के समक्ष पेश किया गया था जहां उनकी ट्रांजिट रिमांड ली गई। इट मींस कहीं ना कहीं उनको ट्रांजिट रिमांड भी मिला है, तो ऐसे स्ट्रॉन्ग एविडेंस है जो तो कहीं ना कहीं डायरेक्ट इन्वॉल्वमेंट इस मर्डर केस में इशारा करते हैं। जो जितने भी जो चारों आरोपी है वो 20 से 25 साल की उम्र के हैं और ये पहला इनका क्राइम है। अभी तक जो इनकी क्रिमिनल हिस्ट्री सर्च की गई है तो इसमें कोई भी ऐसा किसी का क्राइम अभी तक नहीं पाया गया रजिस्टर्ड होना, और तो ये फर्स्ट टाइमर है। बट अगेन पूछताछ करने के बाद काफ़ी चीज़ें शिलोंग पुलिस को मुझे लगता है काफ़ी चीज़ें उन्होंने इन्वेस्टिगेशन में ली होंगी। রাজা হত্যাকাণ্ডের তদন্তে একাধিক তথ্য প্রমাণ পুলিশের হাতে। এক অভিযুক্ত রক্তমাখা জামা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি ভাঙা মোবাইল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি রেনকোট। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র, সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা পুলিশ উদ্ধার করতে পেরেছে। সুপারি কিলারদের ফিঙ্গারপ্রিন্ট, ইলেকট্রনিক গ্যাজেটও উদ্ধার করা হয়েছে। খবর সূত্রে ক্রাইম সিন থেকে উদ্ধার জামাকাপড় ফরেনসিকে পাঠানো হয়েছে। আর এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে একাধিক তথ্য সামনে আসছে। পুলিশের হাতে রাজা খুনে 50,000 টাকা হাওয়ালার মাধ্যমে লেনদেন হয়েছিল, সেই তথ্য সামনে এসেছে। এবং এই রাজের ফোন থেকে একাধিক যে ছবি, হাওয়ালার যে ছবি, সেই সমস্ত কিছু সামনে এসেছে, তথ্য পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, দেখো এই যে সোনাম, রাজ এবং রাজা, এই যে ত্রিকোণ প্রেমের একটা পরিস্থিতি উঠে আসছে, একটা অ্যাঙ্গেল উঠে আসছে এবং তার জন্যই
ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন, সেখানে হাওয়ালা যোগেরও কিন্তু প্রমাণ মিলেছে। রাজের ফোন থেকে যেটা পরিষ্কারভাবে জানা গেছে যে হাওয়ালা লেনদেন হয়েছিল প্রায় 50,000 টাকা এবং সেখানে সোনামের অ্যাকাউন্টটি ব্যবহার করা হয়েছিল, রাজই ব্যবহার করেছিল। পাশাপাশি সুপারি দেওয়ার জন্য যে টাকা, সেই টাকাও কিন্তু এই হাওয়ালা যোগের মাধ্যমে পৌঁছেছিল সুপারি কিলারদের হাতে। যেভাবে পূর্ব পরিকল্পনা হয়েছে সেখানে কিন্তু এই হাওয়ালা যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই হাওয়ালার মাধ্যমে যে টাকা ট্রান্সফার করা হয়েছিল তার কি প্রয়োজন পড়লো? তাহলে কি আরও বড় কোনো ষড়যন্ত্রের পেছনে রয়েছে, আরও ঠান্ডা মাথার কাজ, একেবারে সব প্রমাণ যাতে লোপাট করা যায় তার জন্য পুলিশ এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে রাজের ফোন থেকে যে হাওয়ালা যোগের তথ্য পাওয়া গেছে এবং সেখানে সোনামের অ্যাকাউন্ট ব্যবহার করা, সেটা কিন্তু এই যে ঠান্ডা মাথার খুনের মোটিভকে আরও স্পষ্ট করে দেয়, আরও জোরালো করে দেয়। পুলিশ পুরো বিষয়টা তদন্ত করছে, আস্তে আস্তে পেঁয়াজের খোসার মতন কিন্তু তদন্ত চলছে। একদম, অনেক ধন্যবাদ সুমন। 50,000 रुपए दिए अपने दोस्तों को, वहाँ भिजाया और ये सब करवाया। अब क्या इतने पैसे उसके पास रहते थे? कभी नहीं रहते थे भैया। मेरे को 10,000 महीना में कहीं 10,000 दिया, कभी 12,000 देता था, इससे आगे मेरे को कभी नहीं देता था। इतना ही हो पाता था। चाहे उसके ऑफिस में जाके और पूछ लो, पता कर लो कि वो क्या बोलते हैं, वो 50,000 रुपए कहाँ से पाएगा। बच्चियों को मैं पढ़ाई के नहीं होता, मेरी बच्चियों की स्कूल जाके पता कर लो, उसके सर भी उनको पैसे के लिए फीस नहीं लेते थे। साल भर फ्री मेरी बच्चियों को पढ़ाया। मैं हाथ जोड़ के प्रार्थना यही करती हूँ कि मेरे बच्चे को बचा लो, उसको कुछ नहीं होना चाहिए। नहीं हम मर जाएंगे, हमारा कोई आगे पीछे नहीं है। সম্পর্ক কিভাবে রক্তাক্ত হচ্ছে দেখুন। সম্পর্ক ষড়যন্ত্রের শিকার হচ্ছে, তাদের হত্যা করার জন্য একের পর এক চক্রান্ত। যেমন সোনাম, এবার হিন্দ মটরেও দেখা গেল এক ব্যক্তি, তিনি অভিযুক্ত তার স্ত্রী, তাকে খুন করেছেন আর তার সঙ্গে সঙ্গেও তিনি 4 বছরের তার মেয়েকেও ছাড়েননি। এমন ঘটনা সামনে এসেছে হিন্দ মোটর থেকে। আশিক আমাদের প্রতিনিধি আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। আশিক, কি তথ্য পাওয়া যাচ্ছে হিন্দ মোটরে এই স্ত্রী মেয়েকে খুনের ঘটনায়? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে আজ ভোরবেলা হিন্দ মোটরের ভদ্রকালী এলাকার বাসিন্দা কাশীনাথ চ্যাটার্জি, তিনি তার স্ত্রী পায়েল এবং তার মেয়ে আদ্রিতা, এই দুজনকেই তিনি হত্যা করেন এবং তারপর নিজেও আত্মঘাতী হন। যেমনটা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে পারিবারিক একটা ঝামেলা ছিল বেশ কয়েক মাস ধরেই। এই ঝামেলা যেমনটা জানা যাচ্ছে যে এই যে মহিলা অর্থাৎ পায়েল, তিনি একটি বারে কাজ করতেন এমনটাই জানা যাচ্ছে এবং সেই নিয়েই কিন্তু যে সমস্যা, পারিবারিক সমস্যা তৈরি হয় এবং সেই কারণেই আজকে ভোরবেলা তিনি তার স্ত্রীকে অর্থাৎ কাশীনাথ তার স্ত্রীকে হত্যা করেন এবং তার মেয়ে 4 বছরের মেয়ে আদ্রিতা তাকেও হত্যা করেন এবং তারপর নিজে আত্মঘাতী হন। তবে এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে উত্তরপাড়া থানার পুলিশ এবং এর সঙ্গে বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।